ইতালির রোমে 2 দিনের সফর শেষে দেশে ফিরেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সকাল 8টা 20 মিনিটে তাকে বহনকারী বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটটি রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। প্রধান উপদেষ্টার প্রেস উইং এ তথ্য নিশ্চিত করেছে। তার আগে মঙ্গলবার স্থানীয় সময় সন্ধ্যা 7টা 20 মিনিটে রোমের ফিউমিসিনো বিমানবন্দর থেকে তিনি ঢাকার উদ্দেশ্যে যাত্রা করেন। জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা আয়োজিত বার্ষিক ওয়ার্ল্ড ফুড ফোরামে অংশ নিতে গত রোববার স্থানীয় সময় বিকেল 5টায় রোমে পৌঁছান ডক্টর ইউনূস। সেখানে তাকে স্বাগত জানান ইতালিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এটিএম রকিবুল হক। সফরে ওয়ার্ল্ড ফুড ফোরামের উদ্বোধনী অনুষ্ঠানে ডক্টর ইউনূস প্রধান বক্তা হিসেবে ভাষণ দেন। আগামী জাতীয় নির্বাচনে বিএনপি না জামায়াত কার সাথে জোটবদ্ধ হচ্ছে তা নিয়ে দোটানায় জাতীয় নাগরিক পার্টি এনসিপি। নীতি নির্ধারকরা বলছেন, জোট গঠনে দুই দলের সাথে কথা হলেও নিজেরাই তৃতীয় আরেকটি নির্বাচনী বলয় করার কথা চিন্তা করছে এনসিপি। দলটির একাধিক নেতৃত্ব বলছে, নির্বাচন কমিশন শাপলা প্রতীক না দিলে নির্বাচনে না যাওয়ার কথাও ভাবছেন তারা। নির্বাচন বিশেষজ্ঞরা বলছেন, জোটের বাইরে গিয়ে নিজ দলের আদর্শকে সামনে রেখে তরুণ ভোটারদের কাছে টানাই চ্যালেঞ্জ এনসিপির। ওবায়দুল্লাহ মামুনের রিপোর্ট। রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশের ঠিক 1 বছরের মাথায় জাতীয় নির্বাচনের মুখোমুখি হতে যাচ্ছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। দল গোছানো ও নির্বাচনের প্রস্তুতি নিয়ে এই মুহূর্তে দৌড়ঝাঁপে দলটির শীর্ষ নেতৃত্ব। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে 300 আসনে প্রার্থী বাছাই করছে দলটি। একই সাথে জোটবদ্ধ নির্বাচনের কথাও শোনা যাচ্ছে। তবে সেই জোট বিএনপির সাথে নাকি জামায়াত ইসলামী। দলটির নেতারা বলছেন, জোট গঠন নিয়ে বিএনপি ও জামায়াতের সাথে একাধিকবার আলোচনা হলেও এখনও চূড়ান্ত নয়। আগামী নির্বাচনে বিএনপি জামায়াত বলয়ের বাইরে নতুন জোট গঠনের ইঙ্গিত তাদের। বহুদলীয় গণতন্ত্রের কথা আমরা বলি, কিন্তু সবসময় দ্বিদলীয় ব্লক হয়ে যায়। একটা তখন আগে ছিল আওয়ামী লীগ বিএনপি, এখন বিএনপি জামায়াত। আলোচনা চলছে অনেকের সাথে, এর মধ্যে গণতন্ত্র মঞ্চভুক্ত দলগুলো আছে, এবি পার্টি আছে, গণ অধিকার পরিষদ আছে, তাদের সাথে কিন্তু আলোচনা চলছে এবং সিরিয়াস পর্যায়ে আলোচনায় চলছে। আমরা তাদের ব্যাপারগুলো বোঝার চেষ্টা করছি। এর বাইরেও আরও কিছু দল হয়তো যুক্ত হবে, যারা হয়তো দলগতভাবে অত বড় না কিন্তু ইম্প্যাক্টফুল। এদিকে নির্বাচন কমিশন এনসিপিকে শাপলা প্রতীক বরাদ্দ না দিয়ে পক্ষপাত দুষ্ট ভূমিকা রাখছে বলেও মন্তব্য করেন তারা। যদি যৌক্তিকভাবে কোনো অবস্থান থাকতো তাহলে যা বলতো আমরা মাথা পেতে নিতাম, কিন্তু প্রথম অবস্থাতেই এই নির্বাচন কমিশন নিজের অবৈধতা প্রমাণ করেছে। যদি শাপলা প্রতীক থেকে একটা বড় রাজনৈতিক দল হওয়ার ক্ষেত্রে বাধা তৈরি করার পজিশনটা ইসি নিয়ে থাকে, তাহলে রাজনৈতিক দল হিসেবে আমাদেরও এই স্বাধীনতা আছে, আমরা যে কোনো সিদ্ধান্ত নিতে পারি। আগামী নির্বাচনে জুলাই যোদ্ধাদের বিশেষ করে তরুণ প্রজন্মকে কাছে টানতে পারলে ভালো ফল করা সম্ভব বলে মনে করছেন নির্বাচন বিশেষজ্ঞরা। 3টা নির্বাচন অনুষ্ঠিত হয়ে গেল, অনেক মানুষ আছে যারা কখনো ভোট দেয় না, দিতে পারে না, তারা প্রত্যেকে এখন পর্যন্ত তরুণ। হয়তো তাদের বয়স আমি ধরে নিচ্ছি 18 থেকে 35। তাদেরকে যদি এনসিপি মোবিলাইজ করতে পারে, তাদেরকে যদি অ্যাট্রাক্ট করতে পারে, তাদেরকে যদি তাদেরকে টানতে পারে, কাজেই আমার কাছে মনে হয় সেক্ষেত্রে তা ভালো ফল বয়ে আনতে পারে। রাজনীতির মাঠে টিকে থাকতে হলে বাস্তবমুখী ইশতেহার ও ভবিষ্যৎ কৌশল নির্ধারণ জরুরি বলে মনে করেন তারা। ওবায়দুল্লাহ মামুন, এনটিভি নিউজ, ঢাকা। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ হল ও হোস্টেল সংসদ নির্বাচনের ভোট গ্রহণ চলছে। একটানা ভোট চলবে বিকেল 4টা পর্যন্ত। ভোট কেন্দ্র পরিদর্শনে এসে সার্বিক পরিস্থিতি নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন উপাচার্য। নির্বাচন ঘিরে ক্যাম্পাস জুড়ে নেওয়া হয়েছে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা। জীবন আহমেদের ডেস্ক রিপোর্ট। ডাকসুর পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে উৎসবমুখর পরিবেশে চলছে ছাত্র সংসদ হল ও হোস্টেল সংসদ নির্বাচনের ভোট গ্রহণ। সকাল থেকে ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। এদিকে কিছু কেন্দ্রে ভোট গ্রহণে ধীরগতি সহ ছোটখাটো অভিযোগ করেছেন ছাত্র শিবির ও ছাত্রদল সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থীরা। ভোট দিয়ে নামলাম, অথচ আমার হাতে কিন্তু কোনো কালি নেই। এটা কয়েক সেকেন্ডের মধ্যে কিন্তু মিচে যাচ্ছে। তো এই প্রক্রিয়া যদি হয় তাহলে একজন ভোটার একাধিকবার কিন্তু ভোট প্রয়োগ করার একটা সম্ভাবনা তৈরি হয়েছে। ভোট গ্রহণটা খুবই ধীর গতিতে হচ্ছে, যার কারণে সমাজবিজ্ঞান থেকে আমরা জানতে পারলাম যে সেখানে মাত্র কয়েকটা ভোট পড়েছে এখন পর্যন্ত। এই জায়গায় আমাদের স্ট্যান্ড যদি আমি বলতে যাই, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী ভোট দিবে তার ক্যাম্পাসে
এসে লাইনে দাঁড়িয়ে সে ভোট না দিয়ে ফিরে যাবে, এর সে দুঃখের বিষয় প্রশাসন এবং নির্বাচন কমিশনের কাছে আর কিছু থাকতে পারে না। নির্বাচনের সার্বিক পরিস্থিতিতে সন্তোষ জানিয়েছেন উপাচার্য। আমরা 4 স্তরের নিরাপত্তা, আমরা রেলের শিডিউল বাড়ানো, তাদের জন্য বাসের ব্যবস্থা করা, তাদের আসা যাওয়া ভোট দেওয়া নির্বিঘ্ন যাতে হয় সেজন্য যা যা করা দরকার সব কিছু করেছি। কিন্তু আমাদের নিরাপত্তার জায়গাটা কিন্তু এই আইনশৃঙ্খলা বাহিনীর উপরে যতটা, তার চাইতে বেশি নিরাপত্তার জন্য আমরা কৃতজ্ঞতা জানাই শিক্ষার্থীদের। 5টি অনুষদের মোট 7টি কক্ষে চলছে ভোট গ্রহণ। ভোটারদের কার্যক্রম সিসিটিভি ক্যামেরার মাধ্যমে সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে। পরিবেশ সুষ্ঠু রাখতে 5টি অনুষদে 5 জন ম্যাজিস্ট্রেট রয়েছেন। আরও 4 জন ম্যাজিস্ট্রেট পরিচালনা করছেন মোবাইল কোর্ট। জীবন আহমেদ, এনটিভি নিউজ ডেস্ক। খেলার খবর, ক্রিকেট। ওয়েস্ট ইন্ডিজ সিরিজের পর সহকারী ব্যাটিং কোচ নিয়োগ নিয়ে ভাবছে বিসিবির সভাপতি আমিনুল ইসলাম। আইসিসি ডেভেলপমেন্ট বিভাগে কাজ করার অভিজ্ঞতা সবটাই ঢেলে দিতে চান। এনটিভিকে দেয়া একান্ত সাক্ষাৎকারে এসব জানিয়েছেন বিসিবির সভাপতি। বর্ষণ কবিরের রিপোর্ট। আমরা আসলে র্যাঙ্ক কত নম্বরে হতে পারলে আপনার মনে হবে যে আপনি 4 বছর পর যখন টেনিউরটা শেষ করবেন কত নম্বরে হলে আপনার মনে হবে? যে আমার কাছে মনে হয় টিমটার দলের যে স্পিরিট, ফিটনেস, এগুলো আমার কাছে মনে হচ্ছে ওয়ার্ল্ড ক্লাস। তবে এখানে ব্যাটিংটা আমার কাছে মনে হচ্ছে স্পেশালি মিডল অর্ডার, এই গ্যাপটা আমাদের যত তাড়াতাড়ি সম্ভব। তাহলে আপনি যাচ্ছেন মানে ব্যাটিং কনসালটেশনের কথাটা যদি আমরা আপনারা জানেন যে আমরা কদিন আগেই আমাদের কিছু এক্সটেস্ট প্লেয়ার ইনক্লুডিং মাহমুদুল্লাহ রিয়াদ, তো আমরা একটা নতুন কোর্স করিয়েছি যেটা হচ্ছে স্কোরিং রানস। তো আমরা স্পেশালিস্ট ব্যাটিং কোচ তৈরি করা শুরু করে দিয়েছি। এদের থেকে হয়তো আমরা আগামীতে আমাদের আন্ডার-19 এ টিম, এইচপি টিম। তার মানে ইমিডিয়েটলি আপনি ন্যাশনাল টিমের জন্য কোনো কিছু অনবোর্ড করছেন না? আমরা এই সিরিজটা শেষ হওয়ার পরে আমরা চিন্তা করব। এই সিরিজের সাথে সাথে ব্যাক টু ব্যাক ওয়েস্ট ইন্ডিজ আছে, তারপরে আমরা দেখব যে আমাদের কি একটা এডিশনাল ব্যাটিং কোচ দরকার হবে কিনা। বিং আ ডেভেলপমেন্ট অফিসার, আপনি যে কাজটা করেছেন এটার রিফ্লেকশন কি আমরা এই বোর্ডে দেখতে পাবো কিনা? ক্রিকেটের সাথে, কোচিংয়ের সাথে, ডেভেলপমেন্টের সাথে এই অ্যাডমিনিস্ট্রেটিভ কাজগুলো যে শিখেছি সেগুলোর হয়তো কপি পেস্ট করা যাবে না। বাংলাদেশের কালচারে বাংলাদেশের জন্য যতটুকু প্রয়োজন সেটা অবশ্যই সেই লক্ষ্যে ব্যবহার করব। বাংলাদেশে তো আর সেই কালচারটা নাই। এখানে আপনার এডুকেশন হিসেবে স্পোর্টসটা কতটুকু আপনি মনে করেন যে নিতে হবে? আমরা 2টো মিটিং করেছি শিক্ষা মন্ত্রণালয়ের সাথে এবং 2টো মিটিংয়ে খুব ফ্রুটফুল ছিল। আমাদের যে সরকারি স্কুলগুলো আছে 43,000 স্কুল আছে, শুধুমাত্র মিডল স্কুল বা হাই স্কুল বলা যায়। তো আমরা এই হয়তো 43,000 তো সম্ভব হবে না, আস্তে আস্তে আমরা এই 43,000 পুরো নাম্বারটা ক্রিকেটের যে ভ্যালুস, ক্রিকেট খেলার যে আনন্দ, ক্রিকেট খেললে যে জাতীয় দলে খেলতে পারে সেই জিনিসটা আমরা প্রয়োগ করার চেষ্টা করব। জুলাই আগস্ট হত্যাকাণ্ডে ওবায়দুল কাদের ও আনিসুল হক সহ 45 জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ট্রাইব্যুনালে জমা দেওয়ার জন্য 8 জানুয়ারি পর্যন্ত সময় দেওয়া হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আছেন স্পেশাল করেসপন্ডেন্ট হাসান জাবেদ, সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। জাবেদ, ট্রাইব্যুনালের সর্বশেষ কি তথ্য আছে আপনার কাছে আমাদের জানাবেন। মিলি, আপনি যেটি বললেন, প্রথমেই আজকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1 তাদের খাস কামরায় বসে সাবেক আইনমন্ত্রী আনিসুল হক সহ আজকে একটি মামলায়, যে মামলায় 45 জন আসামি, তার মধ্যে 17 জন আসামি কারাগারে আছে এবং সেই মামলায় আজকে 16 জন আসামিকে হাজির করা হয়েছে। সাবেক মন্ত্রী, এমপি সহ, প্রতিমন্ত্রী সহ তাদেরকে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার জন্য 8 জানুয়ারি পর্যন্ত দিন ধার্য করেছে। আজকের এই মামলায় যারা আসামি ছিলেন, যারা উপস্থিত ছিলেন, তারা ছিলেন সাবেক মন্ত্রী ডাক্তার দীপুমণি, আব্দুর রাজ্জাক, আমির হোসেন আমো, গোলাম দস্তগীর গাজী, কামাল মজুমদার, পলক, শাহজাহান খান, কামরুল ইসলাম, হাসানুল হক ইনো, রাশিদ খান মেনন, তারপর সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা তৌফিক ইলাহি চৌধুরী, সালমান এফ রহমান, সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক, তারপর হচ্ছে সাবেক সচিব জাহাঙ্গীর। এবং তাদেরকে কিন্তু কিছুক্ষণ আগে দেখেছি যে এখান থেকে আবার কারাগারে নিয়ে যাওয়া হয়েছে। এবং এই মামলার পরে কিন্তু এখন এই মুহূর্তে ট্রাইব্যুনাল 1-এ শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে যে মামলায় যুক্তিতর্ক উপস্থাপন চলছে, সেই মামলায় 4র্থ দিনে চিফ প্রসিকিউটর তার যুক্তি উপস্থাপন করছেন। অপরদিকে ট্রাইব্যুনাল 2-এ আশুলিয়ায় যে 6 জনকে গত 5ই আগস্ট 6 জনকে হত্যার পর লাশ পুড়িয়ে দেওয়া হয়েছিল, সেই মামলায় আজকে 15তম সাক্ষী হিসেবে সাক্ষ্য দিচ্ছেন ট্রাইব্যুনালের যে আপনার তদন্ত সংস্থার লাইব্রেরিয়ান আনিসুর রহমান। তো এই হচ্ছে আজকে ট্রাইব্যুনালের এখন পর্যন্ত মামলার সর্বশেষ। দর্শক, জানছিলাম ট্রাইব্যুনালের খবর।
এদিকে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ, রাকসু, হল সংসদ ও সিনেটে ছাত্র প্রতিনিধি নির্বাচনের ভোট গ্রহণ আগামীকাল সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলবে। ভোট গ্রহণের জন্য ৮টি একাডেমিক ভবন ও জুবরি ভবনে স্থাপন করা হয়েছে ১৭টি ভোট কেন্দ্র। এসব কেন্দ্রে স্থাপন করা হয়েছে ৯৯০টি বুথ। এসব বুথে ছাত্রদের ১১টি ও ছাত্রীদের ৬টি আবাসিক হলের শিক্ষার্থীরা ভোট প্রদান করবে। রাকসু নির্বাচনে মোট ভোটার ২৮,৯০১ জন। এদিকে রাকসু নির্বাচন ঘিরে আজ থেকেই ক্যাম্পাসে মোতায়েন করা হয়েছে ২,০০০ পুলিশ সদস্য। বাড়ি ভাড়া ও বেতন বৃদ্ধির দাবিতে শহীদ মিনার প্রাঙ্গণে অবস্থান শেষে শাহবাগের দিকে যাচ্ছেন এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও কর্মচারীরা। বুধবার সকাল থেকেই দেশের বিভিন্ন স্থান থেকে শিক্ষক ও কর্মচারীরা তাদের আন্দোলনে যোগ দেন। শহীদ মিনারে অবস্থান করে নিজেদের দাবির পক্ষে স্লোগান ও বক্তব্য দেন তারা। এ সময় শিক্ষকরা বলেন, অবিলম্বে প্রজ্ঞাপন জারি না হলে বৃহত্তর আন্দোলনে যাবেন তারা। মঙ্গলবার রাতে প্রজ্ঞাপন জারির জন্য বুধবার বেলা ১২টা পর্যন্ত সময় বেঁধে দেয় আন্দোলনকারীরা। নির্ধারিত সময়ের মধ্যে দাবি মেনে না নেয়ায় কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শাহবাগে পদযাত্রা করেন। এখন শাহবাগ এলাকায় অবস্থান করছেন শিক্ষক কর্মচারীরা। দর্শক, এ নিয়ে আরো খবর জানাতে যাচ্ছি শাহবাগে। সেখানে আছেন সিনিয়র করেসপন্ডেন্ট তামজিদ সুমন। তামজিদ, শিক্ষকরা কি বলছেন, শাহবাগের পরিস্থিতি এখন কেমন দেখছেন? জুলাই অভ্যুত্থানে সংগঠিত মানবতা বিরোধী অপরাধের অভিযোগ আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হক সহ ৪৫ আসামির বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ৮ ডিসেম্বর পর্যন্ত সময় দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সকালে গ্রেফতার থাকা ১৬ সাবেক মন্ত্রী, এমপি, উপদেষ্টা, বিচারপতি ও আমলাকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। পরে খাস কামরায় বসে ট্রাইব্যুনাল এই আদেশ দেন। এদিকে চতুর্থ দিনের মতো শেখ হাসিনা সহ ৩ জনের বিরুদ্ধে জুলাই আগস্ট হত্যা মামলার যুক্তিতর্ক উপস্থাপন করছেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। ২ নম্বর অভিযোগ তথা প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করে ছাত্র জনতার হত্যার অভিযোগ সম্পর্কে যুক্তি তুলে ধরা হচ্ছে। এছাড়া ট্রাইব্যুনাল ২-এ আশুলিয়া হত্যা মামলায়ও সাক্ষ্য গ্রহণ চলছে। বিভিন্ন দাবি দাওয়া তুলে দেশকে বিভাজন না করে দেশ বাঁচাতে দ্রুত নির্বাচন দরকার বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুরে ঠাকুরগাঁওয়ের গড়েয়া ইউনিয়নবাসীর সাথে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। এখন এই জিনিসটা ওনারা খুব জোর দিচ্ছে। আমার তাদের প্রতি অনুরোধ, দয়া করে নির্বাচনটা তাড়াতাড়ি হতে দেন। এই মানুষগুলো বাঁচুক, এই অস্থিরতার মধ্যে যে মানুষ আছে সেই অস্থিরতা কাটুক। দয়া করে এইসব বাদ দিয়ে নির্বাচনটা শেষ করেন, একটা জনগণের একটা প্রতিনিধি আসুক, তারপরে এই বিষয়গুলি আরো তর্ক বিতর্ক করা যাবে। রাজধানী কলাবাগানে স্ত্রীকে হত্যার পর মরদেহ ডিপ ফ্রিজে রেখে পালিয়ে যাওয়া স্বামী নজরুল ইসলামকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশ। গতরাতে পুরান ঢাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। পুলিশ জানায়, স্বামী স্ত্রীর পারস্পরিক অবিশ্বাস ও আস্থার অভাব এবং সম্পত্তি নিয়ে এ ঘটনা ঘটেছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে নজরুল জানায়, স্ত্রীর পরকীয়া সন্দেহে সে তার স্ত্রীকে হত্যা করেছে। সে আরও জানায়, সোমবার রাতে ঘুমন্ত অবস্থায় তার স্ত্রীকে মাথায় এলোপাথারি কুপিয়ে মৃত্যু নিশ্চিত করে পরে ডিপ ফ্রিজে লুকিয়ে রাখে সে। এর আগে নিহত তাসলিমা আক্তারের ভাই কলাবাগান থানায় নজরুল ইসলামের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন। পরে পুলিশ ও গোয়েন্দা বিভাগ অভিযান চালিয়ে নজরুলকে গ্রেফতার করে। গোয়েন্দা সূত্র এবং অন্যান্য যে আমাদের প্রযুক্তিগত যে ব্যবহার, এইটার ভিত্তিতে আমরা কিন্তু তার অবস্থানটা শনাক্ত করতে সক্ষম হই এবং গতকালকে রাত্রে আমরা বংশাল এলাকায় তাকে আমরা ধরে ফেলি। রাত্র 10টার দিকে আমরা কোর্টে পাঠিয়ে দিচ্ছি। যদি স্বীকারোক্তিমূলক জবানবন্দি, যেটা সিআরপিসির 164 বলে, ওটার জন্য আমরা পাঠাবো। ওইখানে যদি সে স্বীকারোক্তি দেয় আমাদের কাছে যেটা বলেছে, তাহলে তো এটা মোটামুটি একটা ভালো অবস্থানে যাবে আমাদের তদন্তের দিক দিয়ে। আজকের মধ্যে দাবি না মানলে কাল যমুনা অভিমুখে লং মার্চ করার হুঁশিয়ারি দিয়েছে এমপিওভুক্ত শিক্ষকরা। দুপুরে পুলিশি ব্যারিকেড উপেক্ষা করে জাতীয় শহীদ মিনার থেকে শাহবাগে অবস্থান নেন তারা। ঘণ্টা দুয়েক শাহবাগ মোড়ে অবস্থানের পর আবারও শহীদ মিনারে ফিরে যান আন্দোলনকারীরা। প্রজ্ঞাপন না দেওয়া পর্যন্ত রাজপথ ছাড়বে না বলেও জানিয়েছেন তারা। তামজিদ সুমনের রিপোর্ট।
চলমান আন্দোলনে সকাল থেকে দুপুর পর্যন্ত জাতীয় শহীদ মিনারে অবস্থান নিয়ে আন্দোলন করেন এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরা। বেতন ভাতা ও বাড়ি ভাড়া বৃদ্ধির দাবিতে সরকারের কাছে দাবি জানান তারা। শিক্ষকদের এই আন্দোলনকে যৌক্তিক দাবি করে তাদের সাথে একাত্মতা জানাতে শহীদ মিনারে আসেন এনসিপি নেতারা। বলেন, শিক্ষকদের দাবি পূরণ না হলে তাদের পক্ষে মাঠে নামবে এনসিপি সহ দেশের সাধারণ মানুষ। সারা বাংলাদেশের শিক্ষক এবং শিক্ষার্থী শহীদ মিনারে এসে হাজির হবে। প্রয়োজনে আমাদের যেখানে লং মার্চ করা প্রয়োজন আমরা সেখানে লং মার্চ করব। সেখান থেকেই শাহবাগ অবরোধের ঘোষণা দেন শিক্ষক নেতারা। আমরা শাহবাগে যাচ্ছি, আমরা এখানে যাব, ওখানে অবস্থান করব। জোহরের নামাজের পরপরই শাহবাগের উদ্দেশ্যে রওনা হন শিক্ষকরা। জাতীয় জাদুঘরের সামনে পুলিশি বাধা উপেক্ষা করে এগিয়ে যান তারা। এক পর্যায়ে শাহবাগ মোড় অবরোধ করেন শিক্ষকরা। এতে আশেপাশের রাস্তায় যান চলাচল বন্ধ হয়ে যায়। টাকার সমস্যা দেখাইতেছে, আমাদেরকে বলতেছে যে রাষ্ট্রীয় কোষাগারে টাকা নাই, কিন্তু আমরা ট্যাক্স দিই। এই দেশের হাজার হাজার কোটি টাকা বিদেশে চলে যেতেছে, আমাদের বাড়ি ভাড়ার জন্য 5-7 হাজার টাকা 8 হাজার টাকা হয় না। এটা আর কতবার আন্দোলন করা রাখবে আমরা? বেতনের 20% বাড়ি ভাড়া সহ চিকিৎসা ও উৎসব ভাতা বৃদ্ধি করে প্রজ্ঞাপন জারি না হওয়া পর্যন্ত এই আন্দোলন চালিয়ে যাবার ঘোষণা দিয়েছেন শিক্ষক নেতারা। তামজিদ সুমন, এনটিভি নিউজ, ঢাকা। এ নিয়ে আরও খবর জানতে যাচ্ছি শাহবাগে। সেখানে আছেন স্টাফ করেসপন্ডেন্ট ইফতেখার রেজা। ইফতেখার, শাহবাগে আন্দোলনে সবশেষ কি পরিস্থিতি দেখছেন? জুলাই সনদ বাস্তবায়ন, পিআর পদ্ধতিতে নির্বাচন সহ 5 দফা দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে দেশের বিভিন্ন স্থানে মানববন্ধন কর্মসূচি পালন করেছে জামায়াতে ইসলামী। দিনাজপুর জেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে শহরের কলেজ মোড় সহ 10টি পয়েন্টে কর্মসূচি পালন করা হয়। বাগেরহাটে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বাগেরহাট খুলনা মহাসড়কে মানববন্ধন করে জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা। জামায়াতে ইসলামীর ফরিদপুর জেলা শাখার উদ্যোগে প্রেসক্লাবের সামনে 5 দফা দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এছাড়া পিরোজপুর, চুয়াডাঙ্গা, কিশোরগঞ্জ সহ দেশের বিভিন্ন স্থানে মানববন্ধন করেছে জামায়াত। সংবাদ সংগ্রহে সিদ্ধহস্ত ছিলেন প্রয়াত সাংবাদিক মাহবুব হোসেন সারামাত। গোপালগঞ্জে এনটিভির স্টাফ রিপোর্টারের স্মরণ সভায় আবেগ আপ্লুত সহকর্মীরা আরও বলেন, নিরহংকার সদালাপী ছিলেন সারামাত। 3 দশক ধরে সাংবাদিকতায় নিয়োজিত গুণী মানুষটি আমার দেশ পত্রিকার জেলা প্রতিনিধি ও গোপালগঞ্জ টিভি জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি ছিলেন। দুপুরে কোটালীপাড়ায় স্মরণ সভায় স্থানীয় প্রেস ক্লাবের সভাপতি HM মেহেদি হাসান, বিশিষ্ট ব্যক্তি ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন। পরিষ্কার পরিচ্ছন্ন শহর গড়ি, সুস্থ জীবন নিশ্চিত করি, এই প্রতিপাদ্য নিয়ে দেশের বিভিন্ন স্থানে পালিত হলো বিশ্ব হাত ধোয়া দিবস। সকালে কক্সবাজার বিয়াম ফাউন্ডেশন কমপ্লেক্সে পায়রা উড়িয়ে উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল মান্নান। পরে জাতিসংঘের শিশু তহবিল সংস্থা ইউনিসেফ এবং হাইসোয়ার সহযোগিতায় কক্সবাজারে জেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর এক অনুষ্ঠানের আয়োজন করে। এদিকে দুপুরে জামালপুরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। খাগড়াছড়ি দীঘিনালার দিব্যরাজ কানন বৌদ্ধবিহারে প্রথমবারের মতো শুভ দানোত্তম কঠিন চিবর দান উদযাপন ও মহাস্থবির বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এই অনুষ্ঠানে কঠিন চিবর দানের পাশাপাশি মূল আকর্ষণ ছিল ধাম্মানন্দ স্থবির ভান্তেকে মহাস্থবির হিসেবে বরণ করা। পরে বৌদ্ধ ভিক্ষুরা তাদের ধর্মীয় আচার দিয়ে পালনের জন্য উপস্থিত পুণ্যার্থীদের উদ্দেশ্যে ধর্মীয় দেশনা প্রদান করেন। অগ্নিকাণ্ডে 27 ঘণ্টা পর নিভেছে রূপনগরের কেমিক্যাল গোডাউনের আগুন। বিষাক্ত গ্যাস ছড়িয়ে পড়ায় উদ্ধার অভিযান শেষ করতে আরও সময় লাগবে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। বুয়েটের টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে। এখনও নিখোঁজের খোঁজ না পেয়ে ঘটনাস্থলে বিলাপ করছেন স্বজনরা। সমাজ কল্যাণ উপদেষ্টা শারমিন এস মুর্শিদ ঘটনাস্থল পরিদর্শন শেষে সাংবাদিকদের বলেছেন, এই ঘটনায় দোষীদের আইনের আওতায় আনা হবে। ঘনবসতিপূর্ণ এলাকায় কেমিক্যাল গোডাউনগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন তিনি। আপেল শারিয়ারের রিপোর্ট। মনিরুল ইসলাম মিরপুরের শিয়ালবাড়িতে পোশাক কারখানায় আগুন লাগার পর থেকেই খোঁজ নেই সাবেক এ সেনা সদস্যর ছেলের। গত মাসে পোশাক কারখানায় স্টোর কিপারের চাকরি পান নিখোঁজ খালিদ হাসান। ঘটনার পর থেকেই ছেলের খোঁজে হন্যে হয়ে বিভিন্ন হাসপাতালে ছুটে আবারও এসেছেন ঘটনাস্থলে। এখন পর্যন্ত আমি বুঝতে পারছি আমার ছেলে নিখোঁজ। আর যদি ওই ডেড বডির সাথে থাকে তাই তো আমার ছেলে ডেড। বৌমা আমার এবার অনার্স ফাইনাল পরীক্ষা দিল। এখন কি হবে ওই মেয়েটার, কি হবে আমার? তার মতো স্বজন হারানো পরিবারগুলো অপেক্ষায় রয়েছেন প্রিয়জনের। রাত্রেও গেছে, সকালবেলাও গেছি, কিন্তু এপাশে আশেপাশের মেডিকেলেও খোঁজ নিয়েছি, কোথাও পাওয়া যায়নি। কেমিক্যাল গোডাউনের আগুন নিভে গেছে, তবে বিষাক্ত গ্যাস থাকায় ফায়ার সার্ভিসের টিম সতর্কতার সাথে
উদ্ধার অভিযান পরিচালনা করছে। বুয়েটের টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে। তাদের পরামর্শ নেওয়া হচ্ছে বলে জানায় ফায়ার সার্ভিস। ঘটনাস্থল পরিদর্শন করেন সমাজ কল্যাণ উপদেষ্টা। পরে গণমাধ্যম কর্মীদের জানান, দুর্ঘটনার কারণ অনুসন্ধান শেষে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে। সরকারকে ইমিডিয়েটলি ইনভেস্টিগেট করতে হবে, যারা এটা করেছে তাদেরকে আইনের আওতায় আনতে হবে এবং আমাদের স্ট্রং পলিসি থাকতে হবে যেন জনবহুল এলাকায় এই ধরনের ক্ষেত্রগুলো না থাকে। আশপাশের পোশাক কারখানায় কাজ করতে আসা বেশ কয়েকজন শ্রমিক বিষাক্ত গ্যাসের প্রভাবে অসুস্থ হয়ে পড়েন। এই ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে শ্রমিকদের মাঝে। আপেল শাহরিয়ার, এনটিভি নিউজ, ঢাকা। বিভিন্ন দাবি দাওয়া তুলে দেশকে বিভাজন না করার আহ্বান জানিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশ বাঁচাতে দরকার দ্রুত নির্বাচন। সকল মানুষে মিলিত শান্তিপূর্ণ রাষ্ট্রই চায় বিএনপি। ঠাকুরগাঁয়ের কয়েকটি এলাকায় গণসংযোগ ও মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। ঠাকুরগাঁয়ের লুৎফর রহমান মিঠুকে সাথে নিয়ে সাদরিনা খন্দকারের রিপোর্ট। জাতীয় নির্বাচনকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ের বিভিন্ন এলাকায় দ্রুত নির্বাচন বাস্তবায়ন সহ সংশ্লিষ্ট নানা বিষয়ে গণসংযোগ ও মতবিনিময় করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর পিআর সহ বিভিন্ন দাবি নিয়ে আন্দোলন কিংবা বিশৃঙ্খলা সৃষ্টি না করে দ্রুত নির্বাচন বাস্তবায়নের আহ্বান জানান। দয়া করে দেশটাকে বাঁচান, এখন আর বিভাজন সৃষ্টি করবেন না, এখন আর বিভিন্ন রকম দাবি দাওয়া তুলে যে গণভোট সভা হবে নাইলে হবে নি, এই পিআর হতে হবে, না হলে ভোট হবে না। যে আপনারা এই সমস্ত দাবি দেওয়া এখন বন্ধ রেখে, এবং কিছু প্রতিষ্ঠান আছে তারাও দাঁড়ায় দাবি দেওয়া তুলছে, উদ্দেশ্যটা ভালো না, নির্বাচনটাকে বন্ধ করতে চায়। গণতান্ত্রিক ব্যবস্থায় জনগণ যা চাইবে তা করা হবে উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, আগে নির্বাচন, পরে পিআর নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। রাজনৈতিক দলগুলোকে বলবো, কেন্দ্রে দয়া করে আপনারা এখন দাবি দেওয়া তুলে, বিভিন্ন রকম দাবি দেওয়া তুলে জনগণের যে অধিকার তাদের নির্বাচন করে সরকার প্রতিষ্ঠা করবার, সেই অধিকার থেকে তাকে বঞ্চিত করবেন না। সেগুলো আমরা পরে ইলেকশনের পরে করতে পারবো, সেই আলোচনাগুলো নিয়ে তর্ক বিতর্ক যা কিছু আছে আমরা করতে পারবো, তাই না? গণসংযোগে ঠাকুরগাঁও সদর উপজেলার বেশ কয়েকটি ইউনিয়নে মতবিনিময় সভা করেন বিএনপি মহাসচিব। তিনি বলেন, গত 15 বছর ফ্যাসিস্ট সরকারের দুর্নীতি অপশাসন থেকে দেশকে বের করে আনতে প্রয়োজন গণতান্ত্রিক শাসন ব্যবস্থা। সরকারকে সরিয়ে গণতন্ত্রে যাওয়ার জন্য নতুন একটা পথ তৈরি করেছে। সাদরিনা খন্দকার, এনটিভি নিউজ। সরকারকে নিয়ে রাজনৈতিক দলগুলোর সমালোচনাকে গণতন্ত্রের উত্তরণ হিসেবে মন্তব্য করে আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বলেন, রাজনৈতিক দলগুলোরও সমালোচনা মেনে নেওয়ার মানসিকতা থাকতে হবে। সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে সাইন হচ্ছে না, বরং সনদে বিষয়বস্তুর ব্যাপারে ঐকমত্যে সাইন হবে, যেখানে সব রাজনৈতিক দল সই করবে বলে আশা প্রকাশ করেন তিনি। বিচার বিভাগীয় আলাদা সচিবালয় গঠনের প্রস্তাব আগামী কয়েক সপ্তাহের মধ্যে উপদেষ্টা পরিষদের বৈঠকে উপস্থাপন করা হচ্ছে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা। উপদেষ্টা পরিষদে থাকা লোকজনকে আপনার বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্ন পক্ষ থেকে ইচ্ছামতো যা মুখে আছে সমালোচনা করা হচ্ছে, হুমকি দেওয়া হচ্ছে, তো এর তো ভালো, এটা একটা গণতান্ত্রিক উত্তরণ বলা যায়। তবে যারা রাজনৈতিক দল আছেন ওনাদেরকে একটু বলে রাখি যে একই ধরনের কথাবার্তা আবার আপনাদের সম্পর্কে কেউ বললে সেটা শোনার মানসিকতাও কিন্তু আপনাদের থাকতে হবে। আমি বিশ্বাস করি ওনারা এই নিষ্ঠার একটা ধারাবাহিকতা হিসাবে জুলাই চার্টারে সাইন করবেন, কারণ একটা কন্টেন্ট নিয়ে জুলাই চার্টার হচ্ছে, মূল মতভেদ তো বাস্তবায়ন পদ্ধতি নিয়ে, তো সেটা তো আর সাইন করা হচ্ছে না, সাইন করা হচ্ছে কন্টেন্ট, মানে জুলাই চার্টারের বিষয়বস্তু নিয়ে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ চাকসু ও হল সংসদে ভোট গণনা চলছে। এর আগে উৎসব মুখর পরিবেশে ভোট দেন শিক্ষার্থীরা। অমোচনীয় কালি ব্যবহার না করা, আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ করেন ছাত্রদল, ছাত্র শিবির সহ বিভিন্ন প্যানেলের প্রার্থীরা। আর ভোট গ্রহণ সহ সার্বিক পরিবেশ সন্তোষজনক ছিল বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। শামসুল হক হায়দরি, আরিচ আহমেদ ও ফুয়াদ মণ্ডলকে সাথে নিয়ে নূর হোসেনের রিপোর্ট। 35 বছরের অপেক্ষার অবসান।
বহুল প্রতীক্ষিত চাকসু নির্বাচনে উৎসবে মেতেছে প্রকৃতির অপরূপ সাজে সজ্জিত ক্যাম্পাস চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। 0 পয়েন্ট থেকে শহীদ মিনার, ঝুপড়ি থেকে বিজ্ঞান অনুষদ, ক্যাম্পাসে সর্বত্র ছড়িয়েছে এ উৎসবের আমেজ। লম্বা লাইনে দাঁড়িয়ে পছন্দের প্রার্থীদের ভোট দেন শিক্ষার্থীরা। প্রথমবারের মতো ভোট দেওয়ার আনন্দ ছিল সবার মুখে। 36 বছর পর চাকসু নির্বাচন হয়েছে, তো এটা আমাদের কাছে একটা ঈদের মতো একটা হচ্ছে আমেজ। আমরা অনেক এনজয় করতেছি। ভোট দিছি সবাই মিলে সকালবেলা উঠে সবার সাথে একসাথে বের হয়ে হল থেকে ফ্রেন্ডদের সাথে সবার সাথে। প্রথমবার ভার্সিটিতে এসে প্রথমবারই আমরা চাকসুর যে আমেজটা পাচ্ছি, এটাই অনেক ভালো লাগতেছে। ভোট গ্রহণে অমোচনীয় কালি ব্যবহার না করা, প্রার্থীদের আচরণবিধি লঙ্ঘন নিয়ে ব্যবস্থা না নেওয়া সহ বিভিন্ন বিষয়ে শুরু থেকে অভিযোগ করেন ছাত্রদল, ছাত্র শিবির সহ বিভিন্ন প্যানেলের প্রার্থীরা। ভোট দিয়ে নামলাম, অথচ আমার হাতে কিন্তু কোনো কালি নেই। এটা কয়েক সেকেন্ডের মধ্যে কিন্তু মিচে যাচ্ছে। তো এই প্রক্রিয়া যদি হয় তাহলে একজন ভোটার একাধিকবার কিন্তু ভোট প্রয়োগ করার একটা সম্ভাবনা তৈরি হয়েছে। তবে শিক্ষার্থীদের যে কোনো রায় মেনে নেওয়ার প্রতিশ্রুতি দেন ছাত্রদল ও ছাত্র শিবিরের প্রার্থীরা। আমরা চাই নির্বাচন কমিশন তাদের যে কথা দিয়েছেন যে তারা কম সময়ের মধ্যে ভোট গণনা শেষ করবেন এবং কাঙ্ক্ষিত যে ফলাফল তা নিরপেক্ষ একটি ফলাফল হবে তা তারা বাস্তবায়ন করুক। আমরা ফলাফল মেনে নিয়ে যারাই বিজয়ী হোক আমরা তাদের সাথে কাজ করব ইনশাআল্লাহ। নির্বাচন ঘিরে নিশ্চিদ্র নিরাপত্তা বলয়ে আনা হয় গোটা ক্যাম্পাস। বহিরাগত প্রবেশে নিষেধাজ্ঞা সহ মোতায়েন করা হয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বাড়তি সদস্য। দিনভর ভোট উৎসব করেছে পাহাড় আর অরণ্যের ক্যাম্পাস চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ছোটখাটো কিছু অভিযোগ থাকলেও মোটা দাগে ভোট গ্রহণ ছিল সুষ্ঠু ও শান্তিপূর্ণ। আর এর মধ্য দিয়ে বিপিজিএস সহ নতুন নেতৃত্ব পাচ্ছে বিশ্ববিদ্যালয়টির 27,000 শিক্ষার্থী। নূর হোসেন, এনটিভি নিউজ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। নির্বাচনে আরো খবর জানাতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আছেন স্টাফ করেসপন্ডেন্ট নূর হোসেন, সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। নূর, ভোট গণনা নিয়ে আপনার কাছে আর কি তথ্য আছে? রায়কা, আমি এই মুহূর্তে অবস্থান করছি বিশ্ববিদ্যালয়ের যে ব্যবসা শিক্ষা প্রশাসন ভবন রয়েছে এই ভবনটিতে, এবং এখানে যে কেন্দ্রটি করা হয়েছে সেই কেন্দ্রে টোটাল সব মিলিয়ে 4টি হলের 3টি আবাসিক হল এবং একটি আবাসিক হোস্টেলের ভোট গ্রহণ হয়েছে এবং এখানেই সবচেয়ে বেশি ভোট সংখ্যক ভোটার ছিলেন। আমরা যদি একটু ভেতরে যাওয়ার এখানকার যে আবাসিক হোস্টেলটি রয়েছে সেই আবাসিক হোস্টেলের গণনা শেষ হয়েছে এবং সেটি ফলাফলটি পূর্ণাঙ্গ করবার জন্য, চূড়ান্ত করবার জন্য তারা বিশ্ববিদ্যালয়ের যে আইটি টিম রয়েছেন তাদের কাছে পাঠিয়েছেন। এরপরে এখন বিজয় 24 যে হল রয়েছে সেই 24 হলের গণনা চলছে এবং আমরা কিছুক্ষণ আগে এখানকার কর্মকর্তা যারা গণনার সঙ্গে জড়িত, নির্বাচনী কর্মকর্তা, তাদের সঙ্গে কথা বলেছে এবং তারা বলেছেন রাত ঠিক 12টার মধ্যে হয়তো তাদের যেই গণনা সেই গণনা শেষ হতে পারে এবং তারপরে সবগুলো হলের যে ফলাফল সেই মিলিয়ে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে চূড়ান্ত ফলাফল যেটি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ চাকসুর সেটি তৈরি করা হবে এবং সেটি ঘোষণা করা হবে। এবং এখন আমরা যেমনটি ধারণা করছি সার্বিকভাবে সম্পূর্ণ ফলাফল পেতে আজকে রাত ঠিক ভোর নাগাদ লাগতে পারে এমনটি আমরা আসলে ধারণা করছি। এছাড়া বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছে তারা সর্বোচ্চ চেষ্টা করছেন যতটা দ্রুত সম্ভব ভোটের যে গণনা সেই গণনার কার্যক্রম শেষ করতে এবং একই সঙ্গে আনুষ্ঠানিকভাবে যে ফলাফল ঘোষণা সেটি শেষ করতে তারা চেষ্টা করছেন বলে আমাদেরকে জানিয়েছেন। রায়কা, জানছিলাম চাকসু নির্বাচনের খবর। এদিকে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসু হল সংসদ ও সিনেটে ছাত্র প্রতিনিধি নির্বাচনে ভোট গ্রহণ আগামীকাল। এ বিষয়ে জানতে এখন যাচ্ছি ক্যাম্পাসে, সেখানে আছেন আমাদের সিনিয়র করেসপন্ডেন্ট নিয়ামুল আজিজ সাদেক, সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। সাদেক, কাল তো ভোট গ্রহণ, তো প্রস্তুতি কেমন দেখছেন সে সম্পর্কে আমাদের জানান। রায়কা, উৎসাহ উদ্দীপনা কোনো ধরনের কমতি আমরা এখানে লক্ষ্য করছি না। এখানে রীতিমতো গান চলছে। এখানে শিক্ষার্থীরা নতুন পোশাক পরে এসছেন, একদম
আড়ম্বরপূর্ণ একটি আয়োজন বলতে যেটি বোঝানো হয় সেটি কিন্তু হওয়া হচ্ছে। বিভিন্ন জায়গায় আমরা ব্যানার, ফেস্টুন এবং প্রবেশে কড়াকড়ি আমরা কিন্তু লক্ষ্য করেছি এবং এই জায়গাগুলোতে শিক্ষার্থীদের কিন্তু একটি বিপুল উৎসাহ রয়েছে। আমরা দেখেছি যে কোনো কোনো জায়গায় তারা এমনকি মেহেদি পর্যন্ত লিখছেন যে রাকসু মোবারক, তার মানে হচ্ছে তারা ঈদের মতো করে এটিকে আনন্দ উদযাপনের সঙ্গী হচ্ছেন। আপনাকে জানিয়ে রাখতে চাই আগামীকাল কিন্তু 990টি বুথের মধ্যে সর্বাধিক বুথ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসুতেও কিন্তু এতগুলো বুথ ছিল না। এখানে শিক্ষার্থী যারা ভোট দিতে পারবেন তাদের সংখ্যা হচ্ছে 28,901 জন। এর ভিতরে শিক্ষার্থীর মধ্যে পুরুষ শিক্ষার্থী তাদের সংখ্যায় বেশি, ছাত্র সংখ্যা হচ্ছে 11,000-এর বেশি এবং বাকিরা হচ্ছে নারী। এর ভিতরে 17টি হল রয়েছে, সেই 17টি হলের শিক্ষার্থীরা কিন্তু এই জায়গাটায় আছে। এইটি হচ্ছে পরিবহন পুল মার্কেট। এই পরিবহন পুল মার্কেটে এখন আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে এখানে অসংখ্য পরিমাণ মানুষ এসছেন, অসংখ্য পরিমাণ শিক্ষার্থীরা এসছেন। উৎসাহ উদ্দীপনার কোনো ধরনের কমতি নেই এবং বিপুল পরিমাণ পুলিশ সহ আইনশৃঙ্খলা বাহিনীর মোতায়েন রয়েছে এবং নিরাপত্তাও কিন্তু খুব ভালোভাবে নেওয়া হয়েছে। তো এই ছিল সর্বশেষ অবস্থা। রায়কা, জানছিলাম রাকসুর নির্বাচনের খবর। ঋণ জালিয়াতি ও অর্থ পাচারের দায়ে এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলম সহ 13 জনের বিরুদ্ধে 3টি মামলার সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। বুধবার দুদক কার্যালয়ে প্রতিষ্ঠানটির মহাপরিচালক মোহাম্মদ আক্তার হোসেন ব্রিফিংয়ে কথা জানান। দুদক মহাপরিচালক জানান, আসামিরা যোগসাজশে নাম সর্বস্ব প্রতিষ্ঠান মেসার্স AM ট্রেডিং এর নামে 34 কোটি, মেসার্স মোস্তফা অ্যান্ড কোং এর নামে 32 কোটি 50 লাখ এবং মেসার্স সাইফুল অ্যান্ড কোং এর নামে 24 কোটি টাকা ঋণ জালিয়াতি করে। এছাড়া সম্পদ বিবরণীতে 9 কোটি 68 লাখ টাকার বেশি সম্পদের তথ্য গোপন এবং মিথ্যা ও ভিত্তিহীন ঘোষণা প্রদান সহ জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের দায়ে সাবেক সংসদ সদস্য মাহি বদরুদ্দোজা চৌধুরীর বিরুদ্ধেও মামলার সিদ্ধান্ত নিয়েছে দুদক। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অপতথ্য রোধে অস্ট্রেলিয়ার সহযোগিতা চেয়েছে বাংলাদেশ। AI এর অপব্যবহার এবং মিথ্যা তথ্য ছড়ানো রোধ করতে কাজ করতে আগ্রহী অস্ট্রেলিয়া। বিকেলে নির্বাচন কমিশন ভবনে জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি ও অগ্রগতি সম্পর্কে জানতে প্রধান নির্বাচন কমিশনারের সাথে বৈঠক করেন অস্ট্রেলিয়ার ক্ষুদ্র ব্যবসা, আন্তর্জাতিক উন্নয়ন ও বহুসংস্কৃতি বিষয়ক মন্ত্রী ডক্টর অ্যান অ্যালি। বৈঠকে ডক্টর অ্যান অ্যালির সাথে বাংলাদেশে নিযুক্ত অস্ট্রেলিয়ার রাষ্ট্রদূত সহ 5 সদস্যের প্রতিনিধি দল অংশ নেন। বৈঠক শেষে ইসি সচিব আক্তার আহমেদ জানান, অস্ট্রেলিয়ান মন্ত্রী নির্বাচন সম্পর্কে নানা তথ্য জানতে চেয়েছেন, সেই সাথে অস্ট্রেলিয়ার পক্ষ থেকে নানা ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছে। আসন্ন বিপিএলে স্পট ফিক্সিং রোধে আইসিসির অ্যান্টি করাপশন ইউনিট আকুর সহায়তা নেবে বিসিবি, যার সমন্বয় করবেন আকুর সাবেক প্রধান অ্যালেক্স মার্শাল। এ তথ্য জানিয়েছেন বিপিএলের গভর্নর কাউন্সিলর সদস্য সচিব ইফতেখার রহমান মিঠু। এবারে বিপিএলে প্রাইজ মানি 2 কোটি 75 লাখ টাকা বলেছেন বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান আমজাদ হোসেন। রিপোর্ট কুশলী আসিরের। স্পট ফিক্সিংয়ের অভিযোগ, পেমেন্ট ইস্যু, টিকিটিং সহ নানা কারণে সমালোচিত ছিল 2024 সালের বিপিএল। নতুন আসরকে ঢেলে সাজাতে সোচ্চার বিসিবির নবনির্বাচিত কমিটি। স্পট ফিক্সিং রোধে এবার দায়িত্ব পালন করবে আইসিসির প্রতিনিধিরা। অ্যান্টি করাপশন ইউনিট অফ আইসিসিটা ফর টেম্পোরারি আমরা বিপিএলে ইউজ করছি। ওয়ান অফ দ্য ওয়ার্ল্ডের মোস্ট এক্সপিরিয়েন্স অ্যান্টি করাপশন ইউনিটের অ্যালেক্স, যাকে আমরা অ্যাপয়েন্টমেন্ট দিয়েছি অ্যাজ আ কনসালটেন্ট, হি উইল বিল্ড দ্য টিম। ও যেভাবে চাচ্ছে আমরা সেইভাবে চেষ্টা করব এই ইউনিটটাকে তৈরি করতে। এবারে বিপিএলের প্রাইজ মানি 3.25 কোটি টাকা। ফ্র্যাঞ্চাইজিগুলোকে বাড়তি সুবিধা দিতে চায় আয়োজকরা, তবে ফ্র্যাঞ্চাইজি সংকট আর মাত্র 2 মাসের টুর্নামেন্ট আয়োজনও বড় চ্যালেঞ্জ। ক্রীড়া সাংবাদিকদের 3টি সংগঠন পরিদর্শন শেষে এসব কথা জানিয়েছেন বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান। তো ফ্র্যাঞ্চাইজি ফি ইচ ইয়ার 15% করে এনহ্যান্স করা হবে 5 বছরের জন্য, যেহেতু টিম অ্যাওয়ার্ড করা হবে। আর এর বাইরে হচ্ছে ব্যাংক গ্যারান্টি ম্যান্ডেটরি। আপনারা জানেন যে বিভিন্ন জায়গা থেকে ফিডব্যাক এসেছিল, সো ব্যাংক গ্যারান্টি, প্লেয়ার্স পেমেন্ট অ্যান্ড অন্যান্য স্মুথ অপারেশন এনশিওর করার জন্য 10 কোটি টাকার ব্যাংক গ্যারান্টি দিতে হবে। বাট এটা হচ্ছে টাইম ডিউরেশন হচ্ছে 6 মাসের জন্য কাভার করতে হবে। আমাদের 3টা যে মেজর আর্নিং, ওয়ার্ল্ড ওয়াইড মিডিয়া রাইটস থেকে আর্নিং, গ্রাউন্ড রাইটস থেকে আর্নিং অ্যান্ড টিকিট থেকে আর্নিং, এই 3টার নেট প্রফিটের উপর 30% ফ্র্যাঞ্চাইজিদের মাঝখানে ডিস্ট্রিবিউট করা হবে। আগামী ডিসেম্বরে শুরু হবে বিপিএলের 12তম আসর। 27 নভেম্বর প্লেয়ার্স ড্রাফট হওয়ার কথা রয়েছে। কুশলী আসির, এনটিভি নিউজ, ঢাকা।
নিউজ।